গল্প মুগ্ধতার এক বিকেল। কলমে ফাতেমা তুজ নৌশি। চতুর্থ পর্ব। পিকনিকের লোকসংখ্যা অনুভব সায়রা অর্পা বাদে আরও 6 জন। এর মধ্যে 2 জন মেয়ে। ওরা সবাই মিলে একটা মাইক্রোবাস উঠেছে। গল্প হচ্ছে, কেউ কেউ গানও গাইছে। অর্পা তার বয়ফ্রেন্ডকে কল করে সকলকে একবার দেখিয়ে নিল, তারপর আবার কথায় ডুবল। সায়রা বিষয়টা দেখে হাসল। সাইদ আর তার সম্পর্কটা ভীষণ ম্যাচিউর ছিল। পাগলামি ছিল না কোনো, আর না কোনো সন্দেহ ছিল। অথচ ভাগ্য তাদের আলাদা করল। ব্যাগে করে সকলের জন্য জুস আনা হয়েছে। সায়রার মনোযোগ ছিল না। অর্পা ধাক্কিয়ে ধ্যান ফেরাল। হ্যাঁ, জুস নে। ও আচ্ছা। সায়রা জুস তুলে নিল। সবাই একসাথে হাত রেখে জুস সহ ভিডিও করা হলো। ওদের পিকনিক হবে শহরের একদম শেষে। এই টুকরো টুকরো স্মৃতি নিয়ে বড় একটা ভিডিও করা হবে। অনুভব সবার ফ্রন্টে বসেছে। সায়রাকে দেখতে অসুবিধা হচ্ছে। ও বারবার অর্পার মনোযোগ পাওয়ার চেষ্টা করছে। তবে অর্পা ফোনে মশগুল। অনেকটা সময় যাওয়ার পর অর্পার মনোযোগ পেল অনুভব। ইশারায় বোঝালো জায়গা বদল করলে। প্রথমে নাকচ করলেও শেষমেশ রাজি হল। কারণ হিসেবে জানালো সবার কথায় বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে সমস্যা হচ্ছে ওর। অনুভব সায়রার পাশে বসে বলল, তোমার মন খারাপ? না। চুপচাপ কেন? এমনিই দেখছি। ঠিক আছে। তুমি কোন রান্নাটা ভালো পারো? চিকেন নাকি ফিশ? সবই ভালো পারি। গ্রেট, তাহলে তো কাজ সহজ হয়ে গেল। ওদের পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে এল। একদল তাঁবু টানানোতে গেল, আরেক দল রান্নার কাজ। মেনুতে রয়েছে সাদা পোলাও, রোস্ট, চিংড়ি আর গরুর মাংস ভুনা। প্রয়োজনীয় সব জিনিসপত্র নামাচ্ছে অনুভব। সায়রা ওর সাথে সাহায্য করতে করতে বলল, তোমাকে দেখলে বোঝা যায় না। তুমি অনেক শক্তিশালী। এর জন্যই বলে, ডোন্ট জাজ আ বুক ইটস কভার। হুম। তবে এটা সত্য, তোমার স্বাস্থ্য ঠিক করা দরকার। সত্যি? হ্যাঁ। সবকিছু নামিয়ে নেওয়ার পর এবার আগুন জ্বালানোর পালা। সায়রা আগুন ধরাতে যেতে চাইলে অনুভব বাধা দিল। তুমি রান্নায় হেল্প করো। আমি যাচ্ছি। অনুভব আগুন ধরাতে গেল। অর্পা তাঁবু টানানোর দায়িত্বে ছিল। তার কাজ শেষ। তাই বাকিদের সাথে রান্নায় হাত লাগাল। সব আগে থেকেই প্রসেসিং করা। শুধু পরিমাণ মতো নিয়ে রান্নাটা করতে হবে। অনুভব আগুন জ্বালিয়েছে। তবে তার অবস্থা কাহিল। কিছুতেই আগুন জ্বলছিল না। ফু দিয়ে জ্বালাতে জ্বালাতে শেষমেশ ধোঁয়া পেটে গেছে তার। কাশতে কাশতে চোখ লাল হয়ে গেছে। ওকে পানি এগিয়ে দিল সায়রা। কি যে করো। আগুন জ্বলছিল না, বাকিদের ডেকে নিতে। কেরোসিন দিয়ে যেত কেউ। অনুভবের খেয়াল হলো কেরোসিনের কথা। সে একদম ভুলে গেছে। অনুভবের চোখ লাল হয়ে গেছে। অর্পা এসে কিছু কাগজ দিয়ে পাখার মতন বানিয়ে বাতাস করতে লাগল। অনুভব সেটা ওর হাত থেকে খপ করে নিয়ে বলল, বাহ, দারুণ তো। কিভাবে বানালে? আগে কখনো দেখনি। না। অর্পা প্রসেসিংটা দেখিয়ে দিল। সায়রা অনুভবের মেয়ে বন্ধুদের সাথে মিলে রান্নায় হাত লাগিয়েছে। অনুভব ইশারায় নিচু হতে বলল অর্পাকে। অর্পা নিচু হতেই অনুভব বলল, তোমার বান্ধবীর প্রিয় ফুল কি? কেন? প্রপোজ করবে নাকি? বলো না। বেলি। বেলি, ওয়েট। আসছি আমি। অনুভব চলে গেল। অর্পা সেদিকে তাকিয়ে হাসল। সত্যিকার অর্থে ও চায় সায়রা নিজের জীবন নিয়ে এগিয়ে যাক। অনুভব ছেলেটা খারাপ নয়। অর্পা মন থেকে চাইল সায়রার জীবনটা সুন্দর হয়ে উঠুক।
ভালো থাকুক মেয়েটি। রান্না প্রায় শেষ হতে চলল। এদিকে অনুভবের ফেরার নাম নেই। ওর বন্ধুরা কল করে নিশ্চিত হলো ছেলেটা এসেই পড়েছে। কারণ হিসেবে দেখালো সকলের জন্য এখানকার বিখ্যাত মিষ্টি আনতে গিয়েছিল। তবে অর্পা জানে অনুভব বেলি ফুল আনতে গিয়েছিল। সায়রা আগুনের পাশে বসে ক্লান্ত হয়ে আছে। অনুভব ওকে সরিয়ে দিয়ে বলল, যাও তুমি রেস্ট করো। সায়রা ওঠে এল। অর্পা তাঁবুর ভেতর এসে সাজগোজ করছে। একটু পরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তখন আবার ভিডিও ফুটেজ নেওয়া হবে। বিকেল 4টায় ওদের রান্না শেষ হলো। সবাই ফ্রেশ হয়ে এসে বসল একসাথে। খাবার খাওয়া হলো। ভিডিও নেওয়া হলো। সবাই বেশ হই হই করল। এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। ওরা ঠিক করল কোনো এক খেলা খেলবে। এই এলাকার বিশেষ এক খেলা জুতাচোর। ছেলে মেয়ে বিভক্ত হয়ে খেলল ওরা। অনুভব ইচ্ছে করে সায়রাকে সুযোগ দিয়েছে। তাই মেয়েদের দল জিতে গেল। সায়রার ভীষণ আনন্দ হল। শেষ জুতাটা নিয়ে নিজের অবস্থানে ফিরে লাফিয়ে উঠল। ওর এই আনন্দ ভরা মুখটা অনুভবের বুকের ভেতর এসে লাগল। মেয়েটির প্রতি এত বেশি আকর্ষণ কাজ করছে ওর। সন্ধ্যার চা কফির আয়োজন হয়েছে। সেই সাথে কাবাব। সমস্তটার ব্যবস্থা করে ওরা চা কফি হাতে নিয়ে গোল হয়ে বসল। স্পিন দা বোতল খেলা হবে। এটা যে কোনো পিকনিকের জন্য আকর্ষণীয় একটা খেলা। ওরা সবাই একে একে ঘুরিয়ে খেলতে লাগল। কেউ ট্রুথ নিল, কেউ ডেয়ার। এমন করে সায়রার দিকেও বোতল এল। ও ট্রুথ নিল। ওর কাছে প্রশ্ন এল, জীবনে কাউকে ভালোবেসেছে কিনা। এই প্রশ্নে থেমে গেল। অনুভব সবাইকে বলল, অন্য প্রশ্ন কর। সবাই অন্য প্রশ্ন করতে রাজি হলেও সায়রা হাসি মুখে বলল, যদি বলা হয় জীবনে কাউকে ভালোবেসেছি কিনা, তবে এই তালিকায় অনেক মানুষ স্থান পাবে। অনেক ক্যাটাগরিতে। তবে বিশেষ ক্যাটাগরির কথা বললে তালিকায় একজন স্থান পাবে। কিন্তু সে আমার নয়। পরিবেশ থম ধরে গেল। সবাই বুঝল সায়রার কণ্ঠে বেদনা। অনুভব দেখল মেয়েটির চোখ ছলছল করছে। সবাই চুপ করে গেলে কেন? খেলো আবার। আবার বোতল ঘুরানো হলো। তবে খেলার দম ফিরল না। সায়রার কান্না পাচ্ছে। ও সবাইকে বলে ওঠে আড়ালে এল। ওর পেছনে পেছনে এল অনুভব। পকেটে তার বেলি ফুলের মালা। অনুভব সেটা হাত তুলে নিয়ে বলল, বেলি ফুল তোমার কেমন লাগে সায়রা? হুম, সুন্দর। সায়রা ততক্ষণে চোখ মুছে নিল। অনুভব হাত বাড়িয়ে দিয়ে ফুলের মালাসহ মৃদু মিষ্টি এক ঘ্রাণ নাকে এসে লাগল। দুপুরের দিকে এনেছিলাম। শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়া বেলি ফুলের মালাই তুলে নিল সায়রা। অনুভব শুকনো ঢোক গিলল। মনে মনে চেষ্টা করল নিজের ভালোবাসার কথা জানান দিবে কিনা। তবে বিবেক তাকে বাধা দিল। মেয়েটি আজ কষ্টের স্মৃতি অনুভব করেছে। তাকে আর কোনো চিন্তা না দেওয়াই ভালো। অনুভবের মেজাজ আসলে গরম। সে এত কষ্ট করে প্ল্যান করল আজ ভালোবাসার কথাটা জানাবে। অথচ ওর বন্ধুরা ফালতু এক প্রশ্ন করে সব ভেস্তে দিল। ওর ভালো লাগছে না। ও ফ্রন্টে এসে বসেছে। পেছনে সবাই মজা করছে। সবার সাথে সায়রা ও যোগ দিয়েছে। নিজের দুঃখ ভোলার চেষ্টা করছে। অনেক সময় ধরে ফোন বেজে চলেছে। অনুভব এবার বিরক্ত হয়েই রিসিভ করল। স্যার, আপনি কোথায়? সাইমের কণ্ঠ। সকালে সে অদ্ভুত এক কাজ করেছে। বাবা সাইমকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য ফোর্স করেছিল। সে বাবার সামনে হু হা করলেও সাইমকে সাথে নিয়ে আসেনি। বরং পথে একটা গ্রামে রেখে এসেছে। তুমি কোথায় আছো? আপনি যেখানে রেখে গেছেন সেখানেই আছি স্যার। অনুভবের মেজাজ এমনিতেই গরম। তার ওপর এই বিরক্তিকর সাইম।
অনুভব দেখল তারা এখনো সাইমের স্থান পেরিয়ে আসেনি। যাক, একদিক থেকে ভালো হলো। ছেলেটাকে পথে তুলে নেওয়া যাবে। সায়রা বাসায় ফিরে জানতে পারল গতকাল বাহাদুর এসেছিল। এসে জামাকাপড় দিয়ে গেছে। ও রেগে গেল। সঙ্গে সঙ্গে কল করল। কি মনে হয় আপনাদের? আমাদের সাথে তামাশা করেন? ভদ্রভাবে কথা বলো সায়রা। আমিরা আমার মেয়ে। আমি তার সাথে দেখা করার পূর্ণ অধিকার রাখি। ও তো চায় না আপনার সাথে দেখা করতে। সেটা তো তোমাদের করা ব্রেন ওয়াশের জন্য। আচ্ছা, এত দরদ আপনার? বিয়েটা কেন করলেন? আপার মৃত্যুর পর মেয়েটার ওপর আঘাত কেন করলেন? বের কেন করে দিয়েছিলেন? কথাগুলো বলার সময় সায়রা প্রায় চিৎকার করে ওঠল। আমিরা ওর সন্তানের থেকে কম নয়। মেয়েটিকে নোংরা উদ্দেশ্য ব্যবহার করার চেষ্টা করছে এরা। কল রেখে সায়রা কেঁদে ফেলল। ওর ভয় হয়। ভীষণ ভয় লাগে আজকাল। মনে হয় আমিরাকে রক্ষা করতে পারবে নাও। কিছুতেই পারবে না। হসপিটালের করিডোরে পায়চারি করছে অনুভব। সাইম অসুস্থ হয়ে পড়েছে। সারাদিন সে অভুক্ত ছিল। ছেলেটা এত গাধা যে সাথে নাকি টাকা নিয়েও যায়নি। অনুভবের মাথা গরম। সেই তপ্ততা নিয়ে সে বারবার এদিক সেদিকে করছে। খানিক বাদে আমিন সাহেবের প্রবেশ হল। তিনি ছেলের সামনে এসে গর্জে পড়লেন না। তবে চোখের ভাষায় নিজের রাগ প্রকাশ করে গেলেন। ডাক্তারের সাথে কথা বলে জানা গেল দুর্বলতা আর ভয় থেকে এমনটা হয়েছে। আমিন সাহেব বের হয়ে ছেলেকে বললেন, বাইরে এসো অনুভব। অনুভবের চোখে মুখে অসহায়ত্বের ছায়া। ও যে কিভাবে কাজটা করে ফেলল। তাছাড়া সাইম যে এমন গাধা হবে তা কে জানত। বাবা ছেলে যেন দুটি পাহাড়। অনুভবের কেয়ারলেস অবস্থা দেখে আমিন সাহেবের রাগ বেড়ে গেল। তুমি এতটা দায়িত্বজ্ঞানহীন কেন অনুভব? ছেলেটার যদি বড় কিছু হয়ে যেত। সাথে নিতে চাওনি ঠিক আছে। তাই বলে এভাবে ফেলে যাবে অচেনা একটা স্থানে? অনুভবের মাত্রই খেয়াল হলো বিষয়টা। সে যে কি এক কাজ করে ফেলেছে তা সত্যিই লজ্জার। ও মাথাটা নামিয়ে বলল, সরি বাবা। আমাকে নয়, সাইমকে গিয়ে সরি বলো। তোমাকে বোঝা হয়ে গেল অনুভব। তুমি সত্যিই কোনো কাজের নয়। আমিন সাহেব বেরিয়ে গেলেন। অনুভব বাবার যাওয়ার পানে তাকিয়ে হতাশ হল। সে নিজেই নিজেকে বোঝাতে পারে না। ও ধীরে সুস্থে হসপিটালের ভেতরে এল। ডাক্তারের থেকে জেনে নিল কথা বলা যাবে কিনা। অনুমতি পেয়ে কেবিনের ভেতরে প্রবেশ করল অনুভব। সাইম চোখ বন্ধ করে আছে। স্যালাইন চলছে। অনেকটা সময় যাওয়ার পর অনুভব অনুতপ্তের সুর মেলে দিয়ে বলল, সাইম, সরি। আমি আসলে বুঝে উঠতে পারিনি। আর তুমি সাথে টাকা পয়সা রাখবে না? সাইম চোখ মেলে তাকাল। তার বুক ধড়ফড় করছে এখনো। সে আসলে এই দিকে একটু ভীতু। অচেনা পরিবেশে গুলিয়ে ফেলে সব কিছু। মানি ব্যাগও যে কখন কিভাবে পড়েছে জানে না। অনুভব বুঝল সাইমের জবাব দিতে কষ্ট হচ্ছে। ও হাত দিয়ে বাধা প্রদান করে বলল, পরে এখন আর কিছু বলা লাগবে না। রেস্ট করো। পিকনিক শেষ করার পর 7 দিন পেরিয়ে গেছে। এই কয়েকটা দিন অনুভবের সাথে সায়রার দেখা হয়নি। আজ যখন আহনাফকে পড়াতে এল তখন দুজনের দেখা। সায়রা অন্যমনস্ক। হুট করেই ওর দেহের সাথে মাথা ঠুকে গেল। ধ্যান ফিরলে ও বলল, সরি। এমন উদাসীন ভাবে কোথায় যাচ্ছ? সায়রা মৃদু হেসে বলল, আদালতে যাব। আমিরার বিষয়টা। হুম। অনুভব অল্পবিস্তর জানে এই সম্পর্কে। এই যে আমিরার বাবার করা অত্যাচার ও এখন মেয়ের প্রতি অতি দরদ দেখানো, এসব সম্পর্কে সে জেনে নিয়েছিল অর্পার থেকে। সায়রাকে প্রশ্ন করতে ওর ইচ্ছা হয় না।
মনে হয় এই বুঝি কোনোভাবে মেয়েটিকে কষ্ট দিয়ে ফেলবে। আদালতের সামনে রিকশা থামল। ভাড়া দিয়ে যেই না ভেতরে যাবে অমনি অনুভবের জিরাফ দেহটা দৃশ্যমান হল। সায়রা ভ্রু কুঞ্চিত করে ফেলেছে। আমিরা হাত নাড়িয়ে অনুভবকে হাই জানাচ্ছে। দুজনের মাঝে যে শত্রুতা ভাব ছিল তা স্কুলে গিয়ে মিটিয়ে নিয়েছে অনুভব। এখন আমিরা আর অনুভব বন্ধু। তুমি এখানে কি করছো? এলাম। কিন্তু কেন? আমার বন্ধুর জন্য। তারপরই আমিরা আর অনুভব হাই ফাই করল। সায়রা মাথা নাচিয়ে বলল, বাহ, দুজন বন্ধু হয়ে গিয়েছ। অনুভব উত্তর না দিয়ে বলল, কেসের কত দূর? লং প্রসেস। চলছে কাজ। আসলে ওর বাবার মতলবটা কি? ইশারায় ব্যাপারটি থামিয়ে দিল সায়রা। অনুভব বুঝল আমিরার সামনে এরকম আলোচনা ঠিক হবে না। ও আর প্রশ্ন না করে ভেতরে চলে এল। আদালতের কাজ শুরু হল। বাহাদুরের চোখ মুখ অন্ধকার। সায়রা এক পলক তাকিয়ে আওড়াল, নেশাখোর একটা। যুক্তির ওপর যুক্তি দিয়ে কেস চলছে। তবে বাহাদুর সুবিধা করতে পারছে না খুব একটা। তাই ওর পথ আটকে দিয়ে বলল, সায়রা তুমি খুব বাড়াবাড়ি করলে। বাড়াবাড়ির অনেক কিছুই দেখেননি বাহাদুর ভাই। ভালোই ভালোই আমিরাকে ছেড়ে দাও। জীবন থাকতে নয়। আপনাদের নোংরা খেলাতে তো কখনোই নয়। সায়রা এগিয়ে যাচ্ছিল। বাহাদুর আবার পথ আটকে দিল। কি চাও বলো। কি দিতে চাচ্ছেন বলেন। সায়রার বিপরীত প্রশ্ন। বাহাদুর মাথা ঠান্ডা করে বলল, টাকা দরকার। আচ্ছা, পেয়ে যাবে। সায়রার হাসি পেল। এই লোকগুলো সম্পর্ক মাপে টাকা দিয়ে। ও গলার সুর উঁচু না করেই বলল, আমি সম্পর্ক বিক্রি করি না বাহাদুর ভাই। আপনি বিগড়ে গিয়েছেন। আমার কষ্ট হচ্ছে আপা আপনাকে ভালোবেসেছিল। এই কথায় ইস্কেপে ওঠল বাহাদুরের দেহ। তবে যখনই বিদঘুটে ঘটনার স্মরণ হল সে যেন পুরোই বদলে গেল। অশান্ত মেজাজে বলল, তোমাদের মূল্য দিতে হবে। সবাইকে মূল্য দিতে হবে। বাহাদুরের কথায় একটুও পাত্তা দিল না সায়রা। ও বরং নিজেকে ঠান্ডা করে বেরিয়ে এল। আমিরা আর অনুভব আইসক্রিম খাচ্ছে। সায়রা আসতেই অনুভব থমথমে গলায় বলল, তোমার জন্য আনিনি। তুমি তো খাবে না। সায়রা হেসে ওঠল। ও জানে অনুভব কথাটি দ্বারা কি বুঝিয়েছে। বইমেলায় উপহার না নেওয়ার জন্যই অনুভব কথাগুলো বলেছে। তবে সায়রা মন থেকে চায় অনুভব নামের উদাসীন ছেলেটার জীবনেও কোনো লক্ষ্য আসুক, যার জন্য ভীষণ দায়িত্বশীল আর কর্মঠ হয়ে উঠবে ছেলেটা। অথচ ও যদি জানত ওর এই চাওয়াটা সৃষ্টিকর্তা আগেই কবুল করে দিয়েছিল। অনুভব নামক অলস ছেলেটার জীবনেও লক্ষ্য এসেছে। আর এই লক্ষ্যের নাম সায়রা, যার জন্য জনম জনম পাগলামি করতে চাইবে অনুভব, যাকে পাওয়ার জন্য নিজেকেই হারিয়ে ফেলবে সে। কখনো অভিমানে, কখনো বা ভালোবাসায়। আর এই ভালোবাসার জন্য মানুষ নিজের প্রাণ দিতে ও নিতে উভয়ই পারে। তাহলে হয়তো কখনোই সায়রা চাইতো না অনুভব নামের উদাসীন হেংলা ছেলেটাও ভীষণ দায়িত্বশীল হয়ে উঠুক। সময় যাচ্ছে আবার। অনুভবের উদাসীনতাও বাড়ছে। আজকাল ওর ছটফট চোখে লাগার মতন হয়ে গেছে। একটুখানি কথা বলার জন্য মন পাগলামি করে। নিজেকে ধরে রাখা মুশকিল হয়ে গেছে। এই যে যেমন এখন মধ্যরাতের ও বেশি সময়। সমস্ত কাজ শেষ করে সায়রা ঘুমানোর জন্য এসেছে। অনুভবের কলটি এল তখনই। ও রিসিভ করতেই অনুভবের জ্বলন্ত কণ্ঠ। অফলাইন কেন থাকো সব সময়? ছেলেটার এহেন কথায় একটু যেন থমকাল সায়রা। এতটা অধিকার বোধ কেন দেখায় অনুভব? ও শুকনো ঢোক গিলে নিজেকে সামলে নিল। একইভাবে সুধাল, তোমায় কেন বলতে হবে? অবশ্যই বলতে হবে। কেন বলতে হবে? সেটাই তো জানতে চাচ্ছি আমি।
কারণ অনুভব থমকাল। সায়রা ও আজ জলে উঠেছে। এর পূর্বেও অনুভব অধিকার দেখিয়েছে। কি বোঝাতে চায় ছেলেটা? বলো অনুভব, কারণটা বলো আমায়। কারণ আমি তোমায় ভালোবাসি। শীতল হাওয়া এসে সায়রার সমস্ত দেহ ছুঁয়ে যায়। অনুভব পরপর বলে ওঠে, আমি তোমায় পছন্দ করি সায়রা। ভালোবেসে ফেলেছি। কবে, কখন জানি না। জানি না আমি। সায়রার মাথাটা ফাঁকা লাগছে। এর পূর্বেও অনুভবের আচরণগুলো ওকে সন্দেহ করতে বাধ্য করেছে। তবু তারপর ইও পাত্তা না দিয়ে বিষয়গুলো এড়িয়ে গেছে। কিন্তু আজ কেমন করে এড়িয়ে যাবে সে? অনুভব অপেক্ষা না করেই বলল, বলো, বলো সায়রা। তুমিও আমায় পছন্দ করো সায়রা। বলো প্লিজ। আনসার মি, সায়রা। সায়রা নিরুত্তর। ওর কাছে উত্তরটি দেওয়ার মতন শক্তি নেই। ও কল কেটে দিল। তারপর অনেকবার কল করল অনুভব। তবে সায়রা পাত্তা দিল না। ওর শুধু মনে হলো মাথার ওপর বিশাল সমুদ্রের ঢেউ এসে পড়ল। আর এই সমুদ্রের জলেই হারিয়ে যাচ্ছে ও। দুদিন আহনাফকে পড়াতে যায়নি। বাড়ি থেকেও বের হয়নি। তবে কতদিন এমনটা চলবে? কতদিন সায়রা অনুভবের মুখোমুখি হবে না? আজ যে ওকে বের হতেই হলো। আর বের হয়েই অনুভবের সামনে পড়তে হলো। অনুভব রিকশা থামিয়েছে। আশপাশটা ফাঁকা। সায়রা নেমে গিয়ে রিকশা ভাড়া মিটিয়ে দিল। অনুভবের লম্বা দেহ। সায়রা ওর বুকের সমান ঠেকেছে। মাথা উঁচু করে চাইল ও। দেখল ছেলেটার চোখ মুখ আধারে নিমজ্জিত। দুদিনেই যেন কেমন হয়ে গেছে। না ঘুমানোর জন্য। কি বলবে? সায়রার সরাসরি প্রশ্ন। অনুভবও বলল, আমি কিন্তু উত্তরটি পাইনি সায়রা। তোমার বুঝে যাওয়ার কথা। আমি তোমার মুখ থেকে শুনতে চাই। কি শুনতে চাও? সায়রা সরাসরি অনুভবের চোখের দিকে তাকালো। দুজনের দৃষ্টি একত্র হয়ে গেল। অনুভব যেন কোনো মতে নিজেকে আটকিয়ে রেখেছে। ওর কান্না পাচ্ছে ভীষণ। সায়রা নিজের মাথাটা ঠান্ডা করল। কেউ কাউকে পছন্দ করতেই পারে। রিজেক্ট করারও অপশন আছে। সায়রা সেটাই করল। কণ্ঠ নামিয়ে পুনরায় বলল, আমাদের কিছু হবে না অনুভব। কেন হবে না? আমরা প্রায় সমবয়সী অনুভব। ভুল, আমি তোমার পুরো 1 বছর 2 মাসের বড়। ছেলেটার এহেন কথায় সায়রা যেন জবাব হারিয়ে ফেলল। অনুভব বলল, বয়স সম্পর্ক তৈরির জন্য ঠিক কতটা ম্যাটার করে সায়রা? বলতে পারবে তুমি? সায়রা হতাশা ভরা কণ্ঠে বলে, এর কোনো ব্যাখ্যা নেই। আমি তোমায় ভালোবাসি সায়রা। তবে কেন কোনো ব্যাখ্যা নেই? 6টা মাস আমি প্রতিটা মুহূর্ত তোমায় ভালোবেসেছি। আর তুমি বলছো আমাদের কিছু হবে না। বয়সের তুলনা করছো। অনুভবের কথায় সায়রা অবাক হল না। ও বরং বাস্তবতা উঠিয়ে বলল, অনুভব 6 বছরের দ্বিপাক্ষিক ভালোবাসা ভেঙেছে। আর তুমি 6 মাসের একপাক্ষিক ভালোবাসার কথা বলছো। বিপরীতে অনুভবও থেমে নেই। ও নিজের সবটুকু ভালোবাসা দৃশ্যমান করার প্রচেষ্টায় বলে ওঠল, সম্পর্ক তৈরির জন্য 6 বছর কিংবা 6 মাসের প্রয়োজন হয় না সায়রা। একটি সম্পর্কে তৈরির জন্য, মুগ্ধতা আনার জন্য একটি বিকেলই যথেষ্ট। শুধুমাত্র এক বিকেল। সায়রা যেন খেই হারিয়ে ফেলল। ওর শব্দ ভাণ্ডার রিক্ত। ভালোবাসা হারানোর পর সায়রা আর কখনোই নিজের জীবন নিয়ে স্বপ্ন দেখেনি। কখনোই না। সায়রা ঠিক যতটা ম্যাচিউর, অনুভব ঠিক ততটাই বিপরীত। একটা সম্পর্ক স্থাপনের জন্য ও যেন পাগল হয়ে গেছে। অথচ সায়রা ভেবে পাচ্ছে না। ও অনুভবের জন্য কোনো অনুভূতি পাচ্ছে না। শুধু অনুভবই নয়, ওর হৃদয়ে আর কোনো অনুভূতিই বেঁচে নেই। এ যেন রিক্ততায় ভরা এক খণ্ড হৃদয়ভূমি।
অনুভব আজ আবার কল করেছে। ওর নিজের খামতিগুলো নিয়ে প্রশ্ন করেছে। সায়রার মন মানসিকতাহীন নয়। কাউকে বাহ্যিক দিক দিয়ে শুরুতেই বিচার করে না সে। বরং ভেবে দেখলে দেখা যাবে অনুভব অনেক ক্ষেত্রে তার থেকে এগিয়ে। ওর কোনো ভাবনাই ছিল না। ও এতটা বিরক্ত হচ্ছিল যে এক পর্যায়ে আচমকাই বলে ওঠল, শোনো অনুভব, তুমি খুবই অলস একটা ছেলে। উদাসীন থাকো সব সময়। কখনো কিছু নিয়ে সিরিয়াস না। দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় অনেকবার দিয়েছ। তোমার বাবার টাকা পয়সা আছে, কিন্তু এসব তোমার অর্জনের নয়। তুমি বলতে পারো জীবনে কি অর্জন করেছ। আমি কোন ভরসায় তোমার হাতটা ধরব। কথাগুলো বলার পর সায়রা নিজেই থমকে গিয়েছিল। কিভাবে কি বলে ফেলল সে। তবে এগুলোকে সংশোধনের চেষ্টাও করল না। ওর খুব খারাপ লাগতে লাগল। কান্না পেল। অনুভব কেন বুঝতে পারছে না তার জীবনটা আর 5টা মেয়ের মতন সাধারণ নয়। কিংবা হবে না। জীবন কারো জন্য থেমে থাকে না। না সায়রার জন্য থেমেছিল, আর না অনুভবের জন্য। দুজন আজ পৃথিবীর দুটো প্রান্তে বাস করছে। বৃষ্টির ফোঁটায় ঘোর ভাঙে সায়রার। ও চট করে জানালাগুলো বন্ধ করে দেয়। নিজের অতীতে এতটাই বিভোর হয়ে গিয়েছিল যে কখন সময় পেরিয়ে গেছে ওর খেয়ালই নেই। ঘড়িতে তখন বিকেল শেষ হতে চলল। আমিরার ফেরার সময় হয়েছে। ও চলল নাস্তা বানাতে। নাস্তা বানানো শেষ হতেই কলিং বেজে ওঠল। আমিরা এসেছে। কিছুটা ভিজে গেছে। সায়রা তোয়ালে এনে মেয়েটার মাথা মুছিয়ে দিল। ভিজে কেন এলি? লেট হয়ে যাচ্ছিল তো। ইস, তাই বলে এভাবে ভিজে আসবি? বছরের প্রথম বৃষ্টি। শরীর না খারাপ করে? উফ মিমি, তুমি একটু বেশি বেশি চিন্তা করো। আমি তো বেশি বেশি চিন্তাই করি। বড় হয়ে গেছিস, তাই এখন মিমি বেশি বুঝে। সায়রা যেন মন খারাপ করল। আমিরা ওকে জড়িয়ে ধরল। গালে চুমু খেয়ে বলল, উফ আমার মিষ্টি মিমি। রাগ করে না। আমি তো ছোট। ওর কথায় হেসে ওঠল সায়রা। আমিরাকে নিজের থেকে ছাড়িয়ে বলল, আপনি আর ছোট নেই। কিছু দিন পরই 18তম জন্মদিন আসতে চলেছে। আমিরা সংখ্যাটি হিসেব করল। তারপর মন খারাপ করে বলল, ইস, কেন যে বড় হচ্ছি। থাক, এখন আর এসব চিন্তা করতে হবে না। জাগিয়ে ফ্রেশ হয়ে নে। আমি ঔষধ নিয়ে আসছি। আমিরা চলে গেল। সায়রা ওর দিকে কিছু সময় তাকিয়ে থেকে হাসল। সময় পেরিয়ে গেছে। হ্যাঁ, আরও অর্ধ যুগ পেরিয়েছে। সময়ের সাথে সাথে বাকি মানুষগুলোরও জীবন বদলেছে। সুনেরার আজ ব্লাইন্ড ডেট রয়েছে। মেয়েটি ভীষণ রূপবতী বলাই চলে। সে নিজেকে যথেষ্ট ফিট করে রাখে। 25 বছরের এই জীবনে অর্জনও কম কিছু নয়। তার নিজস্ব মেকআপ ব্র্যান্ড রয়েছে, যার সুনাম পুরো দেশ জুড়ে। ম্যাম, গাড়ি বের করা হয়েছে। সুনেরা দারুণভাবে নিজের হ্যান্ডব্যাগটা তুলে নিল। এতে করে পরিচারিকা মেয়েটার চোখ স্থির হয়ে এসেছে। তার ধারণা সুনেরার মতন ফ্যাশন সচেতন মানুষ বাংলাদেশে খুব কমই আছে। তার যদি অভিনয়ের দক্ষতা থাকত তাহলে সিনেমা জগৎ কাঁপাত। ব্লাইন্ড ডেটটা সুনেরার বাবা অ্যারেঞ্জ করে দিয়েছেন। অনেক দিন ধরেই তিনি বলছিলেন টপ ক্লাসের একটি ছেলে রয়েছে, অসাধারণ দেখতে, কাজেও সুনাম রয়েছে, সে যেন একবার দেখা করে। বাবার এত রকমের কথা শুনেই সে মূলত রাজি হয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে সিদ্ধান্তটা ভুল ছিল। সে প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করছে, অথচ ছেলেটার আসার নাম নেই। ও জুস খেতে খেতে ফোনের স্ক্রিনে টাইম দেখছে। আর 5 মিনিট অপেক্ষা করবে। এর বেশি এক মুহূর্ত থাকবে না সে। 5 মিনিট শেষ হতে আর কিছু সেকেন্ড বাকি। সে তার ব্যাগ নিয়ে উঠে যাচ্ছিল।
সে সময়ই লম্বা চওড়া ফর্সা ত্বকের মানুষটির দেখা মিলল। চুলের স্টাইল, পারফিউমের ঘ্রাণ সব অদ্ভুত রকমের সুন্দর। শুনেরা বুক ভরে শ্বাস নিল। অনুভব আসার পূর্বে মেয়েটি সম্পর্কে টুকটাক জেনে নিয়েছে। টপ ক্লাসের মডেলিংও করে থাকে, যা এক নজর দেখেই বুঝে নিল অনুভব। শুনেরাহ জামান। ছেলেটার মুখ থেকে নিজের নাম শুনে একটু চমকে ওঠল। তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। ওর চমকে যাওয়া মুখশ্রী দেখে হাসল অনুভব। আমি অনুভব রহমান। সরি, আমি আসলে বুঝতে পারিনি। চলেই যাচ্ছিলাম। অনুভব কিছুটা বিস্মিত হয়ে বলল, চলে যাচ্ছিলেন? পুরো ৩৫ মিনিট লেট করে এসেছেন। অনুভব এতে হেসে ফেলল। বলল, আই থিংক আপনার ভুল হয়েছে। আপনি আগে চলে এসেছেন। শুনেরা ভাবল অনুভব বোধহয় মজা করে বলছে। তাই ও কফির অর্ডার করে বলল, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। কখনো সখনো লেট হয়েই যায়। বিপরীতে অনুভব চুপ রইল না। ও বরং ফোন বের করে শুনেরার দিকে এগিয়ে দিল। স্পষ্ট ৪:০৩ বাজে। অনুভব এসেছে কয়েক মিনিট হয়ে গেছে। ও নিজের ফোন বের করে দেখল ৪:৩৮ বাজে। কিছু সেকেন্ড পর বিষয়টি খেয়াল হল। গতরাতে কাজ দ্রুত শেষ করার জন্য ফোনের সময় পরিবর্তন করেছিল। সেটা আর মনে নেই। ও একটু বিব্রত হয়ে বলল, সরি, আমার ফোনের টাইম পরিবর্তন করা ছিল। ইটস ওকে। কফি এসে গেছে। ওয়েটার কফি রেখে বলল তাদের আর কিছু লাগবে কিনা। ওরা নাকচ করতেই চলে গেল। শুনেরার মাথা হ্যাং হয়ে গেছে। অনুভবের সামনে লজ্জিত হতে হল। কফি খেতে খেতে অনুভব বলল, আপনার ব্র্যান্ডের বেশ সুনাম দেখলাম। মাত্র ২৫ বছর বয়সেই দারুণ সাফল্য। গ্রেট। ওর কথায় শুনেরা হাসল। বলল, সব জেনেই এসেছেন দেখছি। সব নয়, আসার পথে রিসার্চ করে এলাম। আমি কিন্তু আপনার বিষয়ে কিছুই জানি না। কেন? ভেবেছি সামনাসামনি জেনে নিব। শুনেরা ইচ্ছাকৃতভাবে কথা ঘুরিয়েছে। তার আসলে এই ডেটের প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না। বাবার জোরাজুরিতে এসেছে। ভেবেই এসেছিল ২ মিনিট ছেলেটার সাথে কথা বলে চলে আসবে। বাসায় ফিরে রিজেক্ট করে দিবে। কিন্তু অনুভবকে দেখার পর ওর মস্তিষ্কের চিন্তা বদলে গেছে। ও ভীষণ অন্যমনস্ক হয়ে পড়ল। অনুভব টেবিলে ঠকঠক শব্দ করতেই ওর ধ্যান ফিরল। আপনি চিন্তিত? না না, চিন্তিত নই। আচ্ছা, আপনি সম্পর্কে কিছু বলুন। অনুভবের ঠোঁটের কোণে এক চিলতে হাসির দেখা মিলল। শুনেরা আর চোখে দেখল সেটা। ওর কেবলই মনে হল কোনো মানুষের হাসি এত সুন্দর হয়। শুনেরার মস্তিষ্ক জ্যাম হয়ে গেছে। সমস্ত রাস্তা অনুভবের কথা ভেবেছে। ছেলের কথা বলার ভঙ্গিমা, চুলের স্টাইল, মুখের গড়ন, ফিট শরীর আর ভীষণ লম্বা। সব ওর মাথা ধরিয়ে দিয়েছে। ও বাড়ি ফিরে আরও অস্থির বোধ করছে। নিজের এই অস্থিরতা কাটাতে ফেসবুক ঘেঁটে অনুভবের প্রোফাইল বের করে নিল। খুব কমই ছবি সেখানে। মনে হচ্ছে আহামরি অ্যাক্টিভ নয়। লাস্ট ছবি পোস্ট করেছে প্রায় ১৮ দিন পূর্বে। প্রোফাইলে যে কটা ছবি আছে সবগুলো দেখে নিল শুনেরা। অথচ ওর মন শীতল হল না। এত এত অস্থির লাগছে ওর। সায়রা ইতালির একটি স্কুলে চাকরি করছে বেশ কিছু বছর হল। ৫ বছরেরও বেশি সময় ধরে ইতালির রাজধানী রোমে থাকছে সে। শুরুতে অন্য এক শহরে থাকা হলেও কিছু মাস পরই রোমে চলে আসে। এখানকার ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেই চাকরিটি নিয়ে নেয়। পড়াশোনা চলাকালীন একটি কফি শপে জব করত। অনেক দিন পর কফি শপটায় এসেছে। ভালো লাগছে। কিছু সময় পর ভেতর থেকে পশ্চিমবঙ্গের একটি মেয়ে এল। সায়রার থেকে কম বয়সী। নাম জাফরিন।
আপু, এতদিন পর এলে তুমি। জাফরিন আর সায়রা উষ্ণ আলিঙ্গন করল। সায়রা আর জাফরিনের পরিচয় এই কফি শপ থেকেই। দুজনে একসাথেই কফি শপে কাজ শুরু করেছিল। যদিও জাফরিন ওর থেকে বেশ ছোট। কি খবর জাফরিন? তোমার পড়াশোনা কেমন চলছে? প্রচণ্ড চাপ আপু। পার্ট টাইম জব আর পড়াশোনা চালানো খুবই যন্ত্রণার। বাট স্টিল ভালো করে যাচ্ছি। কোচ টাকা এলে সব মন খারাপ ক্লান্তি চলে যায়। জাফরিনের কথায় হাসল সায়রা। মেয়েটি মোটেও মধ্যবিত্ত পরিবারের নয়। ইন্ডিয়ায় ওর বাবার বিশাল বিজনেস রয়েছে, অনেক টাকা রোজগার। তবে ওর মনে হয় নিজের টাকা খরচ করাই আলাদা আনন্দ রয়েছে। এই ব্যাপারটাই সায়রা আর জাফরিনের বন্ধনটা দৃঢ় করেছে। জাফরিন আর সায়রা কফি খেতে খেতে গল্প করল। জাফরিন বিল দিতে দিবে না, কিন্তু সায়রাও নাছোড়বান্দা। ও বিল না দিয়ে যাবে না। শেষমেশ জাফরিনকে হার মানতে হল। তবে ও আর্জি রেখে বলল, খুব দ্রুত আমি খাওয়াব। আমিরাকেও সাথে নিয়ে আসবে। ঠিক আছে, আনব। তুমি সময় করে একদিন বাসায় এসো। ঝাল ঝাল মুরগি মাংস আর সাদা ভাত খাওয়াব। সায়রার কথা শুনেই জাফরিনের খিদে পেয়ে গেল। পেট জানান দিচ্ছে কত দিন হয় ভাত খাওয়া হয় না। সায়রার হাতে সময় কম। ও জাফরিনকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল। রোম ভীষণ সুন্দর একটি শহর, অথচ ওর মন পড়ে থাকে অন্য কোথাও। একেই হয়তো নিজ ভূমির প্রতি টান বলা হয়। সায়রা শাওয়ার নিয়ে সবে ফিরেছে। অমনি আমিরা এসে বলল জুথি কল করেছে। এখানে আসার পর থেকে কথাবার্তার পরিমাণ কমে গেছে। এই যে যেমন আজ তাদের 2 সপ্তাহ পর কথা হচ্ছে। হ্যাঁ ভাবি, কেমন আছো? কেমন থাকবো বল? ভুলেই তো গেছিস। ভুলিনি গো। সমস্যা হলো সময়। সময় মেলাতে পারি না। থাক, আর সাফাই দিতে হবে না। সায়রা একটু হেসে বলল, আচ্ছা বাবা, সরি। এখন বলো সবার কি খবর? খবর আর কি হবে? তোর ভাতিজি তো তোর মতন। অবশেষে বিয়ের জন্য রাজি হল। সায়রা সবে মাত্র বিষয়টা খেয়াল করল। দেখতে জুইও বড় হয়ে গেল। এখন তার 21 বছর বয়স। ছেলে কি করে ভাবি? আর বলিস না। মেয়ে নিজে পছন্দ করে বসে আছে। ভালোই তো। ভালো না ছাই। ছেলের আহামরি টাকা পয়সা নেই। সাধারণ চাকরি করে। তাতে কি ভাবি? টাকা পয়সা দিয়ে কি সুখ হবে বলো? তার থেকে ভালো ওর ভালো থাকাটা। তুমি দেখো, তোমার যখন বিয়ে হয় ভাইয়া তখনও স্টুডেন্ট। রোজগার নেই। সময়ের সাথে সাথে সংসার ভরে উঠেছে। তুমি কি সুখী নও? জুথি একটা গভীর নিঃশ্বাস ছাড়ল। হ্যাঁ, সে সুখী। তবে কখনো সখনো মনে হয় জীবনটা আরও সুন্দর হলেও পারত। আসলে মানুষের মনই খারাপ। এই মন যত পায় তত চায়। সন্তুষ্ট হতে পারে না কিছুতেই। তবু জুথি মনে মনে একবার সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলে নিল। শোনো, জুইকে কিছু বলবে না। ছেলে ভালো হলেই হয়। সে ঠিক আছে। এখন বল, তুই কবে আসবি? আমি? এত অবাক কেন হচ্ছিস? ভাবি আমি তো। শোন সায়রা, তুই যদি না আছিস তাহলে বিয়ে বন্ধ। এটা কেমন কথা ভাবি? এটাই ভালো কথা। তোকে ছাড়া মেয়ে বিদায় করব না। সায়রা মৌন হয়ে গেল। জুথি মন খারাপের সুরে বলল, এখন তো অনেক কিছু বদলে গেছে সায়রা। এখন তো আসতেই পারিস। সায়রা চুপ। সেও ফিরতে চায়। তবে কখনো সখনো মনটা বড় পোড়াও। অনুভব এক মনে খাবার খাচ্ছে। তার খাবার তৈরি করা হয় বিশেষভাবে। তেল মশলার পরিমাণ নেই বললেই চলে।
সারাক্ষণ সেদ্ধ খাবারগুলো খায়। ছেলের এমন অবস্থা দেখে রূপবান হতাশ হয়। তিনি আজ ছেলের প্রিয় সর্ষে ইলিশ করেছেন। অথচ অনুভব ফিরেও দেখছে না। বাবা, একটু খেয়ে দেখ না। মা, আমি এসব খাই না। তোর প্রিয় সর্ষে ইলিশ, দেখ একটু খেয়ে। রূপবান ছেলের নাকের কাছে খাবারটি ধরলেন। অথচ ছেলে নাক ছিটকে বলল, প্লিজ, জোর করো না। রূপবানের কান্না পেল। ছেলেটা কি শুরু করেছে? এই সেদ্ধ শাক পাতা খাওয়া কোনো জীবনের মধ্যে পড়ে? আমিন সাহেব চুপ করে খাচ্ছিলেন। এবার মুখ খুললেন। মাঝে মধ্যে এ রকম খাবার খেতেই পারো অনুভব। না বাবা, এসব আমার ভালো লাগে না। কথাটা তো সত্য নয়। ভালো লাগে, বরং তুমি ইগনোর করো। সেটাও বহাল রেখেছ এত বছর ধরে। একটা হলেই হলো। এখন এসব খেতে ইচ্ছে করে না। তোমার যে কি হলো অনুভব? কিছু হয়নি বাবা, আমি একদম ঠিক আছি। সেটা তো দেখতেই পারছি। হেংলা ছেলেটা কেমন বলিষ্ঠ হয়ে গেছে। এত এত দায়িত্ব মাথায় তুলে নিয়েছে। রীতিমতো বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বাবার কথায় এক চোট হাসল অনুভব। ওর খাওয়া শেষ। টিস্যু দিয়ে মুখ মুছে বলল, ঠিক আছে, তোমরা খাও, আমি বের হলাম। শুনে যাও অনুভব। অনুভবের হাতে সময় কম। মিটিং রয়েছে। বাবার কথায় দাঁড়ালো। দ্রুত বলো প্লিজ। সময় নেই। বলছি, এত তাড়া কেন? মিটিং আছে। শুনে রাখকে কেমন লাগলো? দারুণ বাবা। আমিন সাহেব মনে মনে আলহামদুলিল্লাহ পড়লেন। অনুভব ঠোঁটের কোণে হাসি রেখে বলল, ও খুবই কর্মঠ। আমি তো কথা বলেই ঠিক করে ফেলেছি সামনে যে ক্লথের বিজনেস শুরু করব তার মডেল হবেও। ভদ্রলোকের মুখটা চুপসে গেল। তিনি বললেন, তুমি ওকে মডেল করবে ভেবেছ? হুম। পারফেক্ট যাবে ওর সাথে। তুমি কি পাগল অনুভব? কেন বাবা? ওর সাথে তোমায় ডেটে পাঠিয়েছিলাম, যাতে করে দুজন নিজেদের চিনে নিতে পারো। আর তুমি কি না বিজনেসের চিন্তা করে এসেছ? আমিন সাহেব হতাশ। অনুভবের সময় নেই। ও দ্রুত এসে মাকে জড়িয়ে ধরল। তারপর বিদায় জানিয়ে চলে গেল। এদিকে শুকনো মুখে বসে রইলেন আমিন সাহেব। তার ৩০ বছরের ছেলে মাঝে মাঝে ৩ বছরের ছেলের মতন আচরণ করে। জুই অনেক সময় ধরে অপেক্ষা করছে। এদিকে সুবর্ণর আসার নাম নেই। জুই বিরক্ত হয়ে কল করল। তুমি কি আসবে না সুবর্ণ? এসে পড়েছি যান। একটু অপেক্ষা করো। তুমি একটা অসহ্য। আই নো। আর এই অসহ্যকেই তুমি ভালোবাসো। জুই হতাশ হয়ে বসে রইল। এই ছেলে বরাবরই লেট। 10 মিনিট পর সুরবনকে দেখা গেল। ওর হাতে ফুলের গুচ্ছ। এসেই ফুলগুলো রাখল টেবিলে। তোমার প্রিয় অর্কিড। ফুল কেন আনতে গেলে? এসব কত দাম? তাতে কি? আমাদের সংসার গোছাতে হবে সুবর্ণ। আমি তো ভেবে নিয়েছি টিউশনি শুরু করব। সুবর্ণ আরাম করে বসল। ওয়েটার এসে অর্ডার নিয়ে গেল। জুই ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। মন খারাপ করে আছো কেন? বাসায় কিছু বলেছে? উহু, বাসায় কিছু বলেনি। তবে ভেবেছি বিয়েতে তেমন অনুষ্ঠান করব না। সুরবন হেসে শুধাল, কেন? টাকা বাঁচাতে হবে না? সামনে আমাদের কত কিছু কেনাকাটা আছে। সংসারের জন্য সব প্রয়োজনীয় জিনিস আনতে হবে। সুরবন কথা বলল না। কফি চলে এসেছে। কফি নিয়েও জুইয়ের চিন্তার শেষ নেই। ও বলল, 500 টাকা দিয়ে এই কফি না খেয়ে আমরা সেভিংস করতে পারতাম বলো। সুরবন এবার ও চুপ। জুই ওর হাতটা আগলে ধরল।
সুরবন, আমি তোমায় খুব ভালোবাসি। প্লিজ কখনো ছেড়ে যেও না। যাব না। তুমি একটু বেশি চিন্তা করছো। চিন্তা করছি কারণ আমি একটা সুন্দর সংসার গোছাতে চাই। অনেক কিছু থাকতে হবে না, শুধু আমরা দুজন ভালো থাকলেই হবে। জুইয়ের বলা কথাটা সুরবনের বুকে এসে লাগল। মেয়েটা এত বেশি ভালোবাসে ওকে। ও মনে মনে ঠিক করল, শত বাধা এলেও মেয়েটিকে ছাড়বে না, কিছুতেই না। একটা কাজের জন্য ফেসবুকে এসেছিল সায়রা। অনেক দিন পর আসা হলো। ঠিক তখনই ফ্রেন্ড সাজেশনে একটি মুখ ভেসে ওঠল। আইডিটা অনুভবের। মিমি, কি দেখছো? সায়রা চট করেই ফোনটা অফ করে ফেলল। আমিরা খাবার নিয়ে এসেছে। কি রে, কি রান্না করেছিস? এটা একটা ইতালিয়ান ডিশ। খুবই মজা হয়েছে, খেয়ে দেখো। এক চামচ খাবার তুলে দিল আমিরা। সায়রা খেয়ে দেখল, সত্যিই দারুণ। ভালো হয়েছে রে, প্রথম ট্রাই করলাম। আচ্ছা শোন, জাফরিনকে একদিন ইনভাইট করতে চাচ্ছি। ওয়াও, এটা তো দারুণ। জাফরিন আপুকে আমার এত ভালো লাগে। সায়রা চোখ রাঙিয়ে চাইল। জাফরিনের বয়স 24। তাই মেয়েটিকে আপু বলেই সম্বোধন করে আমিরা। এদিকে জাফরিন আবার সায়রাকে আপুকে ডাকে। মোট কথা ওদের সম্বোধনে গোলমাল হয়ে গেছে। সায়রা হতাশ হল। তারপর বলল, কবে আসতে বলবো? কাল অফ ডে আছে। কালই আসতে বলো। ভালো হবে। আমিরার চোখে মুখে খুশি খেলা করছে। কতদিন হয় বাড়িতে কেউ আসে না। সব সময় সে আর মিমি। অনুভবের প্রতিটা সকাল শুরু হয় জিমে শরীরচর্চার মাধ্যমে। ভারী ডাম্বেল ওঠানামা করছে সে। এদিকে সাইমের অবস্থা কাহিল। সে একটুতেই ক্লান্ত হয়ে পড়েছে। অনুভব শরীরচর্চা শেষ করে তোয়ালে দিয়ে ঘাম মুছে নিচ্ছে। সাইম বলল, আপনার শক্তির কাছে নিজেকে তুচ্ছ লাগে স্যার। তাই? হুম। ভাবতেও অবাক লাগে আপনি এক সময় কেমন হেংলা পাতলা ছিলেন। আর অলসও বটে। সাইমের সাথে ওর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। তাই খুব সহজেই কথাগুলো বলে ফেলল ও। অনুভব এক ফালি হেসে বলল, মানুষ মাত্রই পরিবর্তনশীল। সেটাই স্যার। না হলে আমার অত দিনের গার্লফ্রেন্ডটা বিয়ে করে নিতে পারত। সাইমের কথায় দুঃখ মিশে আছে। অনুভব ওর বাহুতে হাত রেখে বলল, জীবন কারো জন্য থেমে থাকবে না সাইম। যে ছেড়ে যায় তাকে স্মরণে ও রাখতে নেই। ঠিক। তাকে ঘৃণা করা উচিত। এবার অনুভবের মুখশ্রী ইস্ত কালো হয়ে গেল। তারপর ও বলল, অনেক বেশি ঘৃণা করা উচিত। অনুভব যখন বাসায় ফিরছিল তখন আহনাফ লিফটের কাছে দাঁড়িয়ে। পড়াশোনার চাপে কাতর হয়ে গেছে ও। চোখে চশমা উঠেছে। এই যে পরকুট ছেলে। কি খবর? অনুভবকে দেখে আহনাফ স্থিমিত হয়ে গেল। ওর বাহু টেনে ধরল অনুভব। কি ব্যাপার? সারাক্ষণ শুধু পড়াশোনাই করিস? পড়াশোনা তো ভালো অনুভব চাচ্ছু। ভালো, তবে অত বেশি পড়া তো ভালো না। দেখেছি সেই বয়সেই তোর চোখে চশমা উঠে গেছে। আহনাফ চুপ করে গেল। লিফট এসে গেছে। ওরা দুজন লিফটে ওঠল। অনুভব ফের বলল, এত না পড়ে একটু অন্য দিকে ফোকাস করলেও তো পারিস। আমার পড়তেই ভালো লাগে। মিস বলেছিল পড়াশোনা করলে অনেক বড় হওয়া যায়। বন্ধুরাও গুরুত্ব দেয়। কথাটা শুনে অনুভবের মুখশ্রী বির্বণ হয়ে এল। লিফট ওদের তলায় এসে যাওয়ায় ও চলে গেল। আহনাফ ফ্যালফ্যাল করে চেয়ে আছে। ও ভেবে পায় না অনুভব চাচ্ছু কেন সায়রা মিসের কথা ওঠলেই চুপ হয়ে যায়। তাদের দুজনের বন্ধুত্ব এখনো মনে পড়ে ওর। জাফরিন এসেছে। সায়রা সাদা ভাত আর ঝাল ঝাল করে মুরগির ঝোল করেছে। ও তৃপ্তি নিয়ে ভাতের লোকমা তুলল। চিবুতে চিবুতে বলল, জাস্ট ওয়াও।
এত দারুণ রান্না জানো তুমি। আরেকটু নাও জাফরিন। হুম দাও। জাফরিন ফের খাওয়া শুরু করল। তৃপ্তিতে ওর চোখ বন্ধ হয়ে আসছে। আমিরা খেতে খেতে বলল, জাফরিন আপু, তোমার তো গ্র্যাজুয়েশন শেষ, তুমি কি ইন্ডিয়া যাবে? বলিস না রে, বাবা মা পাগল করে দিচ্ছে ছুটিতে যেতে বলে। আমার ইচ্ছা করে না। কেন? গেলেই বিয়ে করতে বলবে। খারাপ কি? তুমি বিয়ে করবে না? না। ওমা। কেন? ভালো লাগে না আমার। আমি চিল লাইফে থাকতে চাই। সায়রা খাওয়ার সময় কথা পছন্দ করে না। ও আশায় ওরা চুপ হয়ে গেল। জাফরিন বলল, আপু তুমিও বসে পড়ো। বসছি। কি নিয়ে কথা বলছিলে তোমরা? আমিরা কিছু বলতে চাচ্ছিল। ওর কথা কেড়ে নিয়ে জাফরিন বলল, ভাবছিলাম বাংলাদেশ গিয়ে একবার ঘুরে আসব। বাহ, ভালো তো। কবে যেতে চাও? এখনো ঠিক করিনি। সায়রা একটু ভেবে নিয়ে বলল, তাহলে আমাদের সাথে যাবে জাফরিন? মিমি, আমরা বাংলাদেশে যাব। হুম। ভাবি কল করে বলল জুইয়ের বিয়ে। ইস, আমি তো কিছুই জানি না। তা জাফরিন আমাদের সাথে যাবে? তাছাড়া বাংলাদেশে তো তোমার চেনা জানা নেই। কোথায় যাবে, থাকবে? জাফরিন বিষয়টা মজা করে বলেছিল। তবে সায়রা বলার পর কেন যেন যেতে ইচ্ছা করছে। তাছাড়া বাবা মায়ের জন্য দেশে ও যাওয়া যাচ্ছে না। তার থেকে ভালো প্রতিবেশী দেশে ঘুরে আসা যাক। জাফরিন ভাতের লোকমা তুলে বলল, ঠিক আছে। আমিরার তেমন আনন্দ লাগছে না। ওর ইতালিই ভালো লাগে। এই ভালো লাগার পেছনে কারণও আছে। এই যে ওর ছোট্ট মনে একজন জায়গা করে নিয়েছে। দেশে গেলে সেই মানুষটার সাথে দেখা হবে না। এ বিষয়টি ওর মন খারাপ করে দিচ্ছে। শুনেরাহ বাবার ঘরের দরজায় এসে নক করল। শব্দ পেয়ে ভদ্রলোক বললেন, এসো। পাপা হুট করে ডাকলে যে? তুমি তো আপডেট দিলে না মামুনি। অনুভবের সাথে দেখা করেছে 2 সপ্তাহেরও বেশি। শুনেরা আমতা আমতা করে বলল, আসলে পাপা আমি একটু সময় চাই। ওকে তোমার পছন্দ নয়? শুনেরা চুপ করে রইল। ওর মা এবার বললেন, তুমি যদি এবার ও বলো পছন্দ না, তাহলে আর কিছু বলার নেই। অনুভব লাখে একটা আইন ও মাম্মা। তাহলে সমস্যা কি? আমরা দুজন এখনো নিজেদের ভালো করে জানি না মাম্মা। পরিচয়টা ভালো হোক, তারপর না হয় ডিসিশন নিব। ওর মা কিছু একটা বলতেই নিচ্ছিলেন। তবে ওর বাবা বাধা দিয়ে বললেন, ঠিক আছে মামুনি, তুমি যেটা ভালো মনে করো। থ্যাংক ইউ পাপা। শুনেরাহ নিজের ঘরে ফিরে অনুভবের একটি ছবি বের করে দেখতে লাগল। ছেলেটার খামতি নজরে আসে না ওর। ওর সব কিছুই ভীষণ সুন্দর। শুনেরা তু চোখ ভরে দেখে নিচ্ছে। কিছু সময় পরও ভাবল অনুভবকে কল করবে। হলো ওটাই। যেমন ভাবা তেমন কাজ। কিন্তু কল রিসিভ হলেও ওপাশের ব্যক্তিটার কণ্ঠ শুনে ওর মুখ কালো হয়ে গেল। আপনি কে? সাইম আমতা আমতা করে বলল, আমি অনুভব স্যারের পিএ। ওনার ফোন কল কেন রিসিভ করেছেন? আসলে উনি মিটিংয়ে, তাই বলে রিসিভ করবেন। সাইম তাজ্জব বনে গেল। উত্তর দিতে পারল না। কিছু সেকেন্ডের মাঝেই অনুভব এসে পড়ল। সাইম ফোন এগিয়ে দিল। হ্যালো। সেই কণ্ঠস্বর শুনেরার ভেতরটা শীতল হয়ে গেল। অনুভব আমাকে চিনতে পারছেন? শুনেরা। জি। কি খবর আপনার? ঠিকঠাক। আমি ভেবেছিলাম কিছু দিনের মধ্যেই আপনার সাথে মিট করব। কবে ফ্রি আছেন? আমি কি আপনার অফিসে আসব? আসতে পারেন। আপনার সাথে ডিটেলস আলোচনা আছে। ঠিক আছে। তার আগে একদিন আমাদের বাসায় আসুন। পাপা বলছিল আপনাকে বাসায় নিয়ে আসতে। অনুভব ঘড়িতে টাইম দেখল।
রাত 11টা বাজে। আজ অনেকগুলো কাজ ছিল। ও বলল, সময় করে আসবো একদিন। আপনি ফ্রি থাকলে কালই চলে আসুন। দ্রুত কাজগুলো করে রাখতে চাই। ঠিক আছে। তাহলে রাখছি। আচ্ছা। গুড নাইট। গুড নাইট। কল রেখে বিছানায় শরীর এলিয়ে দিল সুনেরা। ওর ভেতরটায় শত শত প্রজাপতি ডানা মেলে ওড়ে বেড়াচ্ছে। হুট করেই নিজেকে কেমন সুখী সুখী অনুভব হচ্ছে। এদিকে সাইমের মুখ গোমরা। অনুভব সেটা খেয়াল করে বলল, কি হয়েছে? ম্যাডাম আমাকে বকা দিয়েছে স্যার। কেন? কল রিসিভ করাই। কি বলেছে? বলেছে কেন আপনার কল রিসিভ করেছি? তুমি কি বললে? আমি কিছু বলতে পারিনি। অনুভব হতাশ হয়ে চেয়ে রইল। শুরুর দিকে সাইমকে চালাক মনে হতো। অথচ এখন মনে হয় ছেলেটা আস্ত গাধা। এর কারণ আছে অবশ্য। ওই যে গার্লফ্রেন্ড হারানোর শোকে ছেলেটার মস্তিষ্কের বুদ্ধি হারিয়েছে। অনুভব বুক ভরে শ্বাস নিল। কাউকে হারিয়ে ফেলার পর মানুষের জীবনে আমূল পরিবর্তন আসে। তারও এসেছে। বাংলাদেশের মাটিতে প্ল্যান স্পর্শ করে গেল। সায়রার বুক কেমন হু হু করছে। ও চোখ বন্ধ করে নিজ ভূমিকে অনুভব করল। 6 বছর কিংবা তারও কিছু বেশি সময় পর দেশে পা পড়ল তার। এই 6 বছরে স্মৃতির পাতায় ব্যস্ততার পরিমাণই বেশি। লড়াই করে করে সে যে ক্লান্ত। আমিরা ওর বাহু টেনে ধরল। মিমি, ওঠে পড়ো। সায়রা চটজলদি ওঠে পড়ে। ওদের পেছনের সারিতে সিট পড়েছিল জাফরিনের। আমিরা এবার জাফরিনকে টেনে তুলল। মেয়েটা পুরো ফ্লাইটেই ঘুমিয়ে কাটিয়েছে। এসে গেছি। হুম। পুরো ফ্লাইট ঘুমিয়ে পার করলে। জাফরিন আড়মোড়া ভেঙে বলল, বলিস না রে। সব ভুলে বসেছিলাম। তাই তো আগের রাতে ঘুমাইনি। আর এখন ঘুমে ছাড়ছে না। এখন চলো। গাড়িতে আবার ঘুমিও। হুম। ওরা নির্দিষ্ট নিয়ম মেনে বেরিয়ে পড়ল। সায়রার পা যেন চলছে না। কেমন যেন শক্তিহীন লাগছে। মিমি, কি হয়েছে? কিছু না। চল তোরা। এসো তুমি। পিছিয়ে পড়ো বারবার। আগে থেকেই মাহিম এয়ারপোর্টের বাইরে অবস্থান করছিল। আমিরাকে দেখতে পেয়ে এক চিলতে হাসি এল অধরে। মাহিম ভাই। মাহিম ভাইয়া। তুই এত বড় হয়ে গেছিস। জবাবে লজ্জা এসে ছুঁয়ে গেল আমিরাকে। মাহিম আমিরার মাথায় হাত রেখে বলল, চেনা যাচ্ছে না। চিনবে কেমন করে? তখন ছিল 12। আর এখন 18। সেটাই। পিপি কোথায়? সায়রার কথা জিজ্ঞাসা করতে করতেই জাফরিনের দিকে নজর পড়ল মাহিমের। মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। বলা হয়নি ও জাফরিন আপু। ইতালিতে আমাদের সাথে পরিচয় হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে কেন? ঘোড়া নাকি? জাফরিনের এত বেশি ঘুম পাচ্ছিল যে শুরুর দিকে চোখ মেলে তাকাতেই পারছিল না। তবে শেষ কথাগুলো শুনল ও। তাই প্রতিবাদ করে বলল, এই ছেলে কাকে ঘোড়া বলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমালে ঘোড়া বলবো না। জাফরিন ফের কিছু বলার আগেই সায়রা এসে পড়ল। মাহিম এগিয়ে এসে সায়রাকে আলিঙ্গন করল। পিপি, কেমন আছো তুমি? ভালো রে। তোদের কি খবর? আর খবর? ছেড়ে গিয়ে তো ভুলেই বসেছিলে। সায়রা মলিন হাসল। ওরা আর কথা বাড়াল না। ব্যাগপত্র গুটিয়ে চলতে লাগল। অনুভবের গাড়িটা এয়ারপোর্টের পার্কিংয়ে এসে থামল।
আজ তার লন্ডনের ফ্লাইট আছে। ওর সাথে যাচ্ছে সাইমও। আমরা কি লেট করে ফেলেছি সাইম? নো স্যার, আমরা সময়ের 2 মিনিট পূর্বেই এসেছি। ঠিক আছে। নামো তাহলে। অনুভব আর সাইম গাড়ি থেকে নেমে পড়ল। আকাশে আজ রোদ খেলা করছে। ঝকঝকে তকতকে পরিবেশ। অনুভব চোখে রোদ চশমা লাগালো। একই পাশে সায়রাদের গাড়িটাও দাঁড় করানো। সায়রা ক্লান্ত শরীরে গাড়ির কাছে আসছে। ঠিক সে সময়ই ফোন কল আসায় উল্টো পাশ ঘুরল অনুভব। সায়রা ওর গাড়িটা ক্রস করে নিজেদের গাড়িতে ওঠে বসল। অনুভবের কথা তখনও শেষ হয়নি। সায়রাদের গাড়ি পার্কিং ছেড়ে বের হবে। হর্ন পেয়ে একটু পেছনে সরল অনুভব। একবার চাইল গাড়ির পানে। তবে গাড়ির ভেতরে বসে থাকা মেয়েটির মুখশ্রী দর্শন হলো না ওর। জুথি অনেক আয়োজন করেছে। সায়রা আর আমিরার সাথে জাফরিনকে দেখে একটু অবাক হলেও ক্রমেই এক গাল হেসে জাফরিনকে আপন করে নিয়েছে। জাফরিনও খুব মিশুক প্রকৃতির। তবে মাঝে একটি সমস্যা হয়ে গেল। জুথিকে কি বলে ডাকবে জাফরিন সেটাই বুঝতে পারছে না। সায়রাকে সে আপু বলে ডাকে। এদিকে আমিরা তাকে আপু ডাকে। সেই জন্য জুইও আপু ডাকে। ডাকাটাও স্বাভাবিক। ওদের বয়সের পার্থক্য অনেক বেশি তো নয়। ও একটু সমস্যাতেই পড়ল। মুখ চোখ অন্ধকার। মাহিম গাড়ি পার্ক করে রেখে এসেছে। বসার ঘরে আসতেই দেখল ওর অবস্থা। জুই শরবত এনে রাখছে। ভাইয়া, শরবত দিব? না, ঘরে যাই আমি। জুই এক গ্লাস শরবত নিয়ে জাফরিনকে দিল। জাফরিন হেসে শুধাল, তোমার বিয়ে? হুম আপু। বাহ, অভিনন্দন। থ্যাংক ইউ। ওরা দুজন গল্প করছে। সায়রা তখন নিজের ঘরে অবস্থান করছে। ওর ঘরটা নিচতলায়। অনেক দিন তালাবদ্ধ ছিল। ওরা আসবে বিধায় পরিষ্কার করা হয়েছে। তবে বিশেষ কোনো পরিবর্তন করা হয়নি কক্ষটির। সব আগের মতন। সায়রার বুক ভারী হয়ে আসছে। বুক শেলফে নজর পড়তেই হৃদয়টা হু হু করে ওঠল। একটি বইয়ে চোখ আটকে গেল ওর। বইটা হাতে নিয়ে দেখল ধুলোয় ভরে গিয়েছে। ও ধীরে ধীরে বইয়ের মলাট থেকে ধুলো সরিয়ে নিল। ভেসে ওঠল প্রেমানল নামটি। সহসাই ওর চিত্তে একটা ব্যথা শুরু হল। মনে পড়ে গেল সেই স্মৃতির কথা। সম্ভবত অনুভব প্রথমবারের মতন রোজগার করে তাকে প্রেমানল বইটি কিনে দিয়েছিল। জাফরিনকে কক্ষ দেখিয়ে দিল জুই। এই বাড়িতে মোট 6খানা কক্ষ রয়েছে। আমেনার ঘরটিতে এখন আমিরা থাকছে। জুইকে যে ঘর দেওয়া হলো তা মূলত গেস্ট রুম হিসেবেই ব্যবহার করা হয়। ঘরটি আজই পরিষ্কার করা দেওয়া হয়েছে। কোনো অসুবিধা হলে ডেকে নিও আমায়। ঠিক আছে। জুই চলে গেল। জাফরিন ঘরটা একটু দেখে নিল। বাড়িটা যে মধ্যবিত্তদের তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। তাতে অবশ্য ওর অসুবিধা নেই। ও তো এত বিলাসিতা এমনিতেও পছন্দ করে না। তাই এখানে ওর অসুবিধা হবে না। ওর চোখে এখনো ঘুম রয়েছে। তবে এর আগে শাওয়ার নেওয়া প্রয়োজন। ও একটু জিরিয়ে নিয়ে শাওয়ার নিতে গেল।
শাওয়ার শেষে যখন বারান্দায় কাপড় মেলতে এল তখনই সমস্ত পরিবেশ অন্ধকারে ভরে গেল। লোডশেডিং হয়েছে। অন্ধকার ভীতি রয়েছে ওর। ও চিৎকার করে ওঠল। ছুটতে লাগলো দিক বেদিক। আর মাঝে ধাক্কা খেল কারো সাথে, যার ফলে পড়ে গেল ও। ফোনের ফ্ল্যাশ জ্বালাতেই মাহিমের মুখশ্রী ভেসে ওঠল। জাফরিন পা ধরে বসে আছে। পাগলের মতন ছুটছিলে কেন? আগে ওঠাও আমায়। ওয়েট। ফোনটা পাশে রেখে জাফরিনকে টেনে ওঠাল মাহিম। জাফরিনের পা ব্যথা করছে। চলতে পারছে না। আমার পা বলে আর্তনাদ করে ওঠল জাফরিন। মাহিম চোখ মুখ শক্ত করে বলল, এই ঘরে থাকতে দিয়েছে তোমায়? জাফরিন নিরুত্তর। ওর চোখ দিয়ে পানি পড়ছে। মাহিম হেসে বলল, মেয়ে মানুষের যত ঢং। এই ছেলে কিসের কি বলছো তুমি? এই সামান্য ব্যথায় কেউ কাঁদে নাকি? এটা সামান্য ব্যথা তো। জাফরিন কিছু বলল না। পা ধরে দেয়ালে ঠেস ধরে রইল। মাহিম পুরো হতাশ। কারেন্ট আসেনি তখনও। হাত সরাও। নিচু হয়ে কথাটা বলল মাহিম। জাফরিন অবাক হয়ে বলল, কি করবে? এই আমার পা স্পর্শ করবে না। চুপ করে থাকো। এক প্রকার অবজ্ঞা করেই মেয়েটির পা স্পর্শ করল মাহিম। জাফরিন চেঁচিয়ে ওঠল, ব্যথা পাবো আমি। ব্যথা পাবো। কে শুনে কার কথা? মাহিম ওর পা ধরে টান দিল। এতে অবশ্য জাফরিন ব্যথা পেল। তবে ওর চেঁচানো শুনে মনে হচ্ছে কেউ খুব মেরেছে। ওর এমন চেঁচানো দেখে মাহিমের কপালে ভাঁজের সৃষ্টি হল। এই মেয়েটা এত অদ্ভুত কেন? দাঁড়িয়ে ঘুমায়, একটুতেই কেঁদে ফেলে। এখন আবার ব্যথা না পেয়েও চেঁচামেচি করছে। না চেঁচিয়ে পা নাড়িয়ে দেখো। কে শুনে কার কথা? জাফরিন সমানে চেঁচিয়ে চলেছে। মাহিমের ইচ্ছা করছে মেয়েটির মাথায় ঠাস করে চর বসিয়ে দিতে। থামবে তুমি? পা নাড়িয়ে দেখো। ঠিক হয়ে গেছে। জাফরিন প্রায় কাঁদতে কাঁদতে বলল, নিজেকে ডাক্তার ভাবো নাকি? অন্তিমক্ষণেই জাফরিন অনুভব করল পায়ের ব্যথাটা নেই। সে চলতে পারছে। মাহিম এক গাল হেসে বলল, ডাক্তার ভাবি না। আমি ডাক্তারি। জুইয়ের বিয়ের কেনাকাটা করা হবে। তার জন্য সায়রাকেও যেতে হবে। সায়রা দেশে ফিরে একটু রিল্যাক্স সময় কাটাচ্ছিল। অথচ এরা সেটা হতে দিল না। এক প্রকার জোর করে মেয়েটিকে নিয়ে যাচ্ছে। গাড়িতে বসে সায়রা বলল, তোরা কি বলতো? আমার কি আর সে বয়স আছে নাকি? আমিরা প্রতিবাদ করে বলল, মিমি, সব সময় নিজেকে বুড়ো বোঝাও কেন? তো বুড়ো হয়ে গেছি না। আশ্চর্য। তোমার 29 মাত্র। সায়রা মলিন হাসল। 29 হয়ে গেছে তার। বিষয়টা ভাবলেই কেমন গা শিউরে ওঠে। শুনেরা 2 হাত ভরাট করে ড্রেস কিনেছে। অনুভব শুধু চেয়ে চেয়ে দেখছে। একটা মেয়ে কি করে এত ড্রেস কিনতে পারে? শুনেরা এবার লেট হয়ে যাচ্ছে। এত ড্রেসে কি হবে? লাগবে না। কি বলো? ঠিক আছে, এবার প্লিজ আসো। আমাদের মিটিং আছে।
সাইম গাড়ি নিয়ে বসে আছে। ওকে ওকে, আর একটা। কথাটা বলেই আরেকটা ড্রেস তুলে নিল সুনেরা। অনুভব ব্যাগ গুনে দেখল 13টা। প্লিজ চলো এবার। ওরা বিল পেমেন্ট করছিল। অনুভব বার ঘড়ি দেখছে। সুনেরা এটা ওটা বলছে, তবে কিছুই কানে যাচ্ছে না তার। ওর মস্তিষ্ক জুড়ে সময়ের খেলা। প্রচণ্ড দামি ওর কাছে। সায়রা ব্যাগ গুলো রেখে বলল, বিলটা রেডি করবেন কাইন্ডলি। অনুভব ফোনে মগ্ন ছিল। কণ্ঠটা শুনে নজর ফেরাল। সায়রা ও নজর ঘুরিয়েছিল। দুজনের চোখাচোখি হল। অনুভব চলো। সুনেরা খুব সুন্দরভাবে অনুভবের হাতটি ধরে নিল। সায়রা দ্রুত নজর সরিয়ে বলল, বিলটা রেডি করুন। আমি আসছি। সমস্ত রাস্তা মাথা ব্যথার ছুতোয় চোখ বন্ধ করে রইল সায়রা। অনুভবকে চিনতে তার অসুবিধা হয়নি। ছেলেটার গঠনে অনেক পরিবর্তন এসেছে, তবে মানুষটা তো বদলে যায় না। সায়রা 1 সেকেন্ডেই চিনে নিয়েছে। অনুভব কিছুটা অন্যমনস্ক ছিল। সাইম গাড়ি ড্রাইভ করছে। সেটা দেখে বলল, এনি প্রবলেম স্যার? আপনার শরীর খারাপ? মিটিং ক্যান্সেল করব। না সাইম, মিটিং ক্যান্সেলের দরকার নেই। কথাটা বলে জানালা দিয়ে বাইরে তাকালো অনুভব। মৃদুমন্দ হাওয়া এসে ছুঁয়ে গেল মুখশ্রী। অনুভব চোখ বন্ধ করল। ভেসে ওঠল অতীতের স্মৃতি। সায়রার বলা কথাগুলো অনুভবের ওপর ভীষণ প্রভাব ফেলল। মানুষ তার ভালোবাসার মানুষের থেকে প্রত্যাখ্যানে যেমন কষ্ট পায়, ঠিক তেমনই কষ্ট পায় যখন মানুষটার থেকে ছোট হতে হয়। সায়রা বলেছিল অনুভব অলস একটা ছেলে। তাকে কিভাবে ভরসা করবে? এই বিষয়গুলো ওর ঘুম কেড়ে নিল। ও সব ছেড়ে দিল। নিজের ভেতর জেদ হল। নিজেকে পরিবর্তন করার প্রয়াসে ছেলেটার মস্তিষ্ক তপ্ত হতে উঠেছিল। এতটা পরিশ্রম করতে হতো ওর। তবুও থেমে ছিল না। নিজেকে গড়ার চেষ্টা করছিল। 3 মাসে বেশ পরিবর্তন করে ফেলল নিজেকে। তারপর যখন সায়রার সাথে যোগাযোগ করতে গেল তখন শুনল মেয়েটা দেশে নেই, চলে গিয়েছে। অনুভব তখন পাগলপ্রায়। সায়রা চলে গেল। একবার বলল না তাকে, সুযোগ দিল না কোনো। এই বিষয়গুলো অনুভবের ভেতরে ক্রোধের সৃজন করল। নিজেকে আঘাত করল। তারপর ধীরে ধীরে সুস্থ হল। নিজেকে বোঝালো। পরিবর্তন করল নিজেকে। সেই হেংলা অলস অনুভব হয়ে ওঠল ভীষণ পরিশ্রমী, বলিষ্ঠ। গাড়ির ব্রেক ধরায় ধ্যান ফিরল অনুভবের। সাইম লুকিং গ্লাসে স্যারকে দেখে নিয়ে শুধাল, স্যার মিটিং ক্যান্সেল করি? আপনাকে কেমন যেন দেখাচ্ছে। না সায়াম, ঠিক আছি। সাইম চেয়ে রইল অনুভবের দিকে। 6 বছরেরও বেশি সময় ধরে মানুষটাকে দেখে আসছে সে। একটু হলেও মন পড়তে পারে। সুনেরার সাথে বিজনেস শুরু করেছে অনুভব। মেয়েটার গুণ ওকে মুগ্ধ করে। দুজনের আজ এক মিটিং রয়েছে।
ওরা খুব দ্রুত নতুন প্রোডাক্ট লঞ্চ করবে। তার জন্য মার্কেটিং টিম করা হবে। কিভাবে কোনটা করবে সেটার জন্যই ছিল আজকের মিটিং। অনুভব পুরো মিটিং ভীষণ মনোযোগে করেছে। যদিও কোথাও কোথাও মনটা থমকে গিয়েছে, তবু সে সর্বোচ্চ চেষ্টায় মিটিং শেষ করল। রুমে এখন সাইম, অনুভব আর সুনেরা। তিনজনই বসল চেয়ার টেনে। কেউ কোনো কথা বলছে না। সবার এমন অবস্থা দেখে সুনেরা বলল, কফি খাবে? অনুভব নাকচ করতে গিয়েও হ্যাঁ বলে দিল। সাইম হাসি হাসি মুখে বলল, তাহলে আমিও খাব। ওকে। সুনেরা চলে গেল। সাইম আর অনুভব বসা এখন। এক পর্যায়ে অনুভব বলল, একটা কথা বলবে সাইম? জি স্যার। অতীত কেন এত কষ্ট দেয়? প্রশ্নে থমকে গেল সাইম। অনুভবের দিকে তাকিয়ে দেখল ছেলেটা সমানে ঘামছে। কি হয়েছে স্যার? শরীর খারাপ। শরীর খারাপ হলে তো চিন্তা হতো না সাইম। খারাপ তো মন। কথার আগা মাথা সাইমের বোধগম্য হল না। সে চেয়ে রইল ভ্যাবলার মতন। ততক্ষণে কফি নিয়ে এসেছে সুনেরা। হাবুলের মতন না তাকিয়ে ধরো। কথাটা সাইমকে বলল সুনেরা। ও প্রায় লাফিয়ে কফি কাপ ধরল। অনুভব বুক ভরে শ্বাস নিয়ে বলল, শুনেছি তুমি কখনো কাউকে কফি বানিয়ে খাওয়াও না। আজ কেন বানালে? কথাটা ভুল। স্পেশাল মানুষ হলে বানিয়ে খাওয়াতে অসুবিধা নেই। কথাটার পৃষ্ঠে আরও কিছু বলতে পারত অনুভব, তবে বলল না। ওর ভালো লাগছে না তেমন। ও কফি কাপ তুলে নিয়ে চুমুক বসাল। তবে সত্য, মনের দ্বন্দ্বে কফির স্বাদ কেমন পানসে লাগছে। এত এত শপিং করা হয়েছে, সেগুলোই মেলে দেখানো হচ্ছে। এদিকে সায়রার মন ভালো নেই। তার দৃষ্টিতে উদাসীনতা। জুথি সবার জন্য চা নিয়ে এল। যে যার কাপ তুলে নিত। সবাইকে এ কথা বলে সায়রার কাপটা তুলে নিল জুথি। পাশে বসে বলল, তোর মন খারাপ? সবাই মনোযোগ দিয়ে জামা কাপড় দেখছে, তাই কথাটা শুনেনি। সায়রা মৃদু সুরে জবাব দিল, না ভাবি, তোকে কেমন অস্থির দেখাচ্ছে, তাই। হুম। সায়রা চট করেই ফোনটা বের করল। ক্যামেরায় নিজেকে দেখে নিল। ঠিকই আছে ভাবি। না, ঠিক নেই। শপিং থেকে ফিরেই এমন হয়ে গেছিস। ও কিছু বলল না। কথা এড়াতে চায়ের কাপ তুলে নিল। চুমুক বসাল। চা ভালো হয়েছে। ভাইয়া কোথায়? বাজারে গেল। কাজের চাপ খুব। একা সামাল দিচ্ছে। রাতে লিস্ট করব নে। সবাই মিলে করলে এতটা চাপ হবে না। তুই কথা ঘোরাচ্ছিস। না ভাবি, আমি বুঝতে পারি সায়রা। সায়রা আবার চুপ। জুথি ওর কাছে ঘেঁষে বসল। কি হয়েছে? সায়রার ভেতরটা আনচান করে ওঠল। কেঁপে ওঠল শরীর। বল, কি হয়েছে? অনুভবকে দেখলাম ভাবি। জুথি চুপ হয়ে গেল। সায়রা ভাঙা কণ্ঠে বলল, দেশে না এলেই ভালো হতো ভাবি। সব সময় পালিয়ে বাঁচা যায় না সায়রা। ও জবাব দিতে পারল না।
দুটো চোখ জ্বলতে শুরু করেছে। কলিং বাজায় জুথি চলে গেল। সায়রা জানালা দিয়ে বাইরে তাকালো। আকাশ পরিষ্কার নয়। মেঘ দেখা যাচ্ছে। আর মেঘের বুক ভেদ করে উকি দিচ্ছে চাঁদ। চলবে। গল্প মুগ্ধতার এক বিকেল। কলমে ফাতেমা তুজ নৌশি। চতুর্থ পর্ব।